আজকের গল্প চিন্ময় নূর রচিত চৈত্র শেষে শ্রাবণধারা। আপনারা গল্পটি কোথা থেকে শুনছেন অবশ্যই কমেন্ট করে জানান। পরবর্তী ভিডিওতে আমরা আপনাদের করা কিছু সুন্দর কমেন্টস পড়ে শোনাবো, তাই এখনই জলদি জলদি কমেন্ট করুন। এভাবেই আমাদের সাথে থাকুন। বাতাসের ভারী গন্ধে মিশে আছে ঔষধ আর লাশের হিমশীতল ঘ্রাণ। 4 দিন, দীর্ঘ 4টে দিন নরক যন্ত্রণা সহ্য করার পর অবশেষে খোঁজ মেলে কুহুর। কিন্তু একে কি আদেও খোঁজ মেলা বলে? একটা চাদরে ঢাকা বিভৎস ছিন্ন ভিন্ন স্তূপ কিয়ামের সামনে এনে রাখা হয়েছে, যার কোনো অবয়ব নেই, কোনো পরিচয় নেই। ফরেন্সিক রিপোর্ট আর হাতের একটা পুরা ব্রেসলেট দেখে বলা হয়েছে এটাই কুহু। লায়লা বেগম হাসপাতালের মেঝেতে আছড়ে পড়ে বিলাপ করছেন। তার আর্তনাদে হাসপাতালের দেওয়ালগুলো শিউরে উঠছে। কুহু তো শুধু তার ভাইয়ের মেয়ে ছিল না, মেয়েটাকে নিজের মেয়ের মতো আদরে আগলে বড় করেছেন তিনি। তার হাসি খুশি কুহুটা আজ কেবল কতগুলো মাংসপিণ্ড হয়ে ফিরে আসবে, তা তিনি স্বপ্নেও ভাবেননি। লায়লা বেগমের আহাজারি সহ্য করার ক্ষমতা কারো নেই। কুহুর বাবা মা দেশের বাইরে থাকায় এখনো পৌঁছতে পারেননি, তাই এই লাশের স্তূপের সামনে দাঁড়িয়ে থাকার সবটুকু দায়ভার এখন কিয়ামের ওপর। কিয়াম চাদরের তলায় বিভীষিকার দিকেই তাকিয়ে আছে। তার বুকের ভেতরটা মরুভূমির মতো খাখা করছে। সে বিড়বিড় করে শুধু একটা কথাই বলছে, অপেক্ষা করবি বলেছিলি না, করলি না কেন? দেখ এখন কি অবস্থা হয়েছে। কেউ যে মুখটা দেখবে সেই অবস্থাও তো তুই নেই। সারাদিন আমাকে নিজের মুখ দেখানোর জন্য কত কি করতি, তাহলে আজ দেখাচ্ছিস না কেন? দেখ আমি এসেছি, চোখ খোল, নিজের মুখটা দেখা, দেখবো আমি তোর মুখ। কুহু, আমি কিছু বলছি, চোখ খোল। সবসময় কি আমার অবাধ্য হয়েই চলবি তুই? কিয়ামের মুখ থেকে এই কথাটা শোনার জন্য কুহু কত প্রহর গুনেছে, কত রাত চোখের জলে বালিশ ভিজিয়েছে, তার কোনো ইয়াত্তা নেই। আর যদি কুহু বেঁচে থাকতো তবে কিয়ামের এই আক্ষেপ শুনে সে হয়তো খুশিতেই মরে যেত। কিন্তু এমন সুখের দিন কুহুর ভাগ্যে আর সইল না। নিয়তি তাকে এমন এক জায়গায় নিয়ে গেছে যেখান থেকে কিয়ামের এই হাহাকার তার কানে পৌঁছবে না। বিকেল 5টা নাগাদ কুহুর বাবা মা বিধ্বস্ত অবস্থায় দেশে ফেরেন। নিজের আদরের সন্তানের নিথর দেহ দেখে তাদের আর্তনাদে আকাশ বাতাস ভারী হয়ে ওঠে। রাত 10টায় কুহুর পৈতৃক ভিটায় তার দাফনের আয়োজন করা হয়। কুহুর জানাজা শেষে যখন তাকে কবরস্থানের দিকে নিয়ে যাওয়া হচ্ছে, তখন কুহুর খাটিয়ার প্রথম পায়াটা কিয়ামি ধরে। নিজের কাঁধে কুহুর শেষ ভারটা বয়ে নিয়ে যাওয়ার সময় কিয়ামের মনে হয় সে তার জীবনের একটি সুখের ঠিকানাকে কবর দিতে যাচ্ছে। দাফন শেষ হয়ে যায়। একে একে সবাই চলে গেলেও কিয়াম নড়ে না। কবরের পাশে মৃত্যুপুরের নিস্তব্ধতা নিয়ে প্রায় 1 ঘন্টা বসে থাকে সে। কুহুর প্রিয় কামিনী ফুলের একটা শুভ্র গাজরা সে সাথে করে এনেছে। খুব যত্ন করে পরম গাজরাটা কবরের ওপর রেখে দেয় কিয়াম। কুহু এই ফুলটা খুব ভালোবাসত, এর সুবাসে সে পাগল হয়ে যেত। গাজরাটা রাখা শেষ হলে কিয়াম উঠে দাঁড়ায়। ঝাপসা চোখে শেষবারের মতো কবরের মাটির দিকে তাকিয়ে সে নিঃশব্দে নিজের বাড়ির দিকে রওনা হয়। কুহু চলে গেছে তাকে মুক্তি দিয়ে, অথচ কিয়াম এখন নিজের ভেতরেই এক আজন্ম কারাবাসে বন্দী হয়ে রয়। সকাল থেকেই তুরাকের কাণ্ড কারখানা দেখে চৈতি অবাক হয়ে তাকিয়ে আছে। গত 3 মাসের ঘর সংসারে তুরাককে সে কেবল লুঙ্গি আর ঢিলে ঢালা শার্টেই দেখে এসেছে, অনেকটা বাউল বা ভবঘুরেদের মতো। কিন্তু আজ চিত্রটা একদম ভিন্ন। তুরাগ আজ বেশ ফিটফাট, পরনে টান টান একটা প্যান্ট, কবজিতে চকচকে একটা ঘড়ি। চৈতি আর চোখে কয়েকবার তাকালো, দেখলো তুরাগ আজ নিজেকে আয়নায় দেখে আর তৃপ্ত হচ্ছে না। সে একবার আয়নার সামনে যাচ্ছে, নেচে নেচে নিজের মুখ দেখছে, আবার পরক্ষণেই চিরুনি দুলিয়ে চুলগুলো ঠিক করছে।
অন্তত 10 বার তো হবেই যে সে তার চুলের স্টাইল পাল্টেছে। সারাদিন যে লোকটা দয়াল বাবার মতো উদাসীন হয়ে ঘুরে বেড়ায়, তার এই হঠাৎ বাবু সাজার রহস্য চৈতি উদ্ধার করতে পারল না। খাটুনির পর খাটে বসে বিশ্রাম নিচ্ছিল চৈতি, কিন্তু তুরাগের এই আদিক্ষিতা দেখে তার বিরক্তি এবার চরমে পৌঁছল। সে বিরক্ত হয়ে প্রশ্ন করেই বসল, আপনি এত সেজেগুজে কোথায় যাচ্ছেন শুনি? তুরাগ চৈতির অস্তিত্ব টের পেল না। সে সম্পূর্ণ এড়িয়ে গিয়ে আপন মনে শীষ দিতে দিতে গায়ের শার্টটা ঠিক করতে লাগলো। এই অবহেলায় চৈতি প্রচণ্ড চটে যায়। সে তরতর করে খাট থেকে নেমে কোমরে হাত দিয়ে একদম তুরাগের সামনে গিয়ে রুখে দাঁড়ায়। তুরাগ এবার আলতো করে একটা ধাক্কা দিয়ে চৈতিকে সরিয়ে দেয়। তারপর আবারও আয়নায় নিজেকে একবার দেখে নিয়ে চৈতের দিকে মায়াবী চোখে তাকিয়ে অমায়িক হাসল। বলেন তো রাজকন্যা, কেমন লাগছে আমাকে? চৈতি মুখটা একদম কুঁচকে ফেলল। রাগে আর বিরক্তিতে তার মাথায় আগুন জ্বলছে। সে ঠোঁট উল্টে ঝাঁঝালো গলায় জবাব দিল, কালো শার্ট প্যান্টে আপনাকে একদম কাকের আব্বা লাগছে। একটা কালো চশমা পরে নিন চোখে, তাহলে একদম কাকের ডিজে আব্বা লাগবে। এবার হয়েছে? এখন বলেন কোথায় যাচ্ছেন? তুরাগ চৈতির কথা শুনেও রাগ করল না, বরং শব্দ করে হেসে উঠল। শহরে যাচ্ছি, একটু কাম আছে। চৈতির কপালে চিন্তার ভাঁজ পড়ে। যে মানুষটা আজকাল বাড়ির চৌকাঠ পেরোতে চায় না, তার হঠাৎ শহরের কাজে এত সাজগোজ। সে আবারও জেদ নিয়ে প্রশ্ন করে, কিসের এমন কাজ পড়লো হঠাৎ? আগে তো কখনো বলেননি। তুরাগ এবার শার্টের কলারটা আর একবার টেনে ঠিক করে, ঘড়ির দিকে তাকিয়ে অত্যন্ত দায়সারা ভাবে বলে, আইয়া কমনে। চৈতি এই অস্পষ্ট উত্তরে মোটেও শান্ত হয় না। তুরাগের এই এড়িয়ে যাওয়ার ভঙ্গি তার মনে খটকা বাড়িয়ে দিচ্ছে। সে তুরাগের পথ আটকে দাঁড়িয়ে অনেকটা ধমকের সুরে জিজ্ঞেস করে, না, আমাকে এক্ষুনি বলে যাবেন, লুকিয়ে কি করছেন আপনি? এবার তুরাগের ধৈর্যের বাঁধ ভেঙে যায়। তার মুখের হাসি খুশি ভাবটা মুহূর্তে মিলিয়ে গিয়ে সেখানে এক কঠোর কাঠিন্য ফুটে ওঠে। সে কড়া চোখে চৈতির দিকে তাকিয়ে ধমক দিয়ে বলে, কইছি না আইয়া কমু, তাও কেড়ে বারবার এক কথা নিয়ে জোর করতেছেন। ঘরের ভেতরে থাই, বাইরের খবর নিয়ে আপনার না ভাবলেও চলব। তুরাগের এমন রুক্ষ আচরণে চৈতি স্তব্ধ হয়ে যায়। তার চোখ দুটো অভিমানে ভিজে আসে, গলার কাছে একদলা কান্না আটকে থাকে। তুরাগ তার প্রয়োজনীয় জিনিসপত্র গুছিয়ে নিয়ে ঝড়ের বেগে ঘর থেকে বেরিয়ে যায়। একবার পেছনে ফিরে তাকানোর কিংবা বিদায় নেওয়ার প্রয়োজন বোধ করে না। চৈতির দু চোখ বেয়ে অবিরল ধারায় পানি ঝরতে থাকে। অভিমানে সে আর নিজ থেকে জানতেও চায় না লোকটা কখন ফিরবে বা আদৌ ফিরবে কিনা। তুরাগ বেরিয়ে যাওয়ার মিনিট পাঁচেক পর চৈতি নিজেকে একটু সামলে নিয়ে ধীর পায়ে ঘর থেকে বেরিয়ে আসে। উঠানে আসতেই দেখে আলো বেগম আর জাফর আলী রোদে বসে মনোযোগ দিয়ে মাছ কাটছেন। চারপাশের শান্ত পরিবেশটা তার মনের অস্থিরতার সাথে একদমই মিলছে না। চৈতিকে ওভাবে বিমর্ষ আর উদাস মুখে দাঁড়িয়ে থাকতে দেখে আলো বেগম হাতের বডিটা একটু সরিয়ে রাখেন। তিনি অভিজ্ঞ চোখে চৈতির ফোলা চোখ মুখ দেখে নেন। মমতাময় সুরে আলো বেগম ডাক দেন, ও নাথ বউ, ওইখানে ওভাবে খাম্বার মতো দাঁড়ায় আছো কেন? এদিকে আসো দেখি। চৈতি কোনো মতে নিজের চোখের পানি মুছে স্বাভাবিক হওয়ার চেষ্টা করে। জাফর আলী চশমার ফাঁক দিয়ে চৈতির দিকে তাকিয়ে মৃদু হেসে বলেন, তোরা কি না বইলা চলে গেল নাকি? তা মুখানা অমন আষাঢ়ে মেঘের মতো কইরে রাখছো কেন দাদি? চৈতি ম্লান হেসে তাদের কাছে গিয়ে দাঁড়ায়। জাফর আলী দীর্ঘশ্বাস ফেলে আবার মাছের দিকে মন দিয়ে নিচু স্বরে বলেন, তোরাগের রক্তের তেজটা একটু বেশি, ঠিক ওর বাপের মতো, কিন্তু ওর মনে কোনো প্যাঁচ ঘোষ নাই। রাগটা ওর চড়া ঠিক হই, কিন্তু রাগ কমলে দেখবা ওই ফোলা ঠিক ওই নিজে তাই গায়ের শ্বাস রোয়াক শুরু করছে। তুমি মিশা মিশা মন খারাপ কইরো না। চৈতি এবার বেশ লজ্জা পেয়ে যায়। সে বুঝতে পারে ঘরের ভেতর তুরাগের সাথে তার মনোবাণীর শব্দ দাদি আর দাদাজান দুজনেই শুনেছেন। লজ্জায় তার ফর্সা মুখটা কিছুটা রক্তিম হয়ে ওঠে।
সে আর কথা না বাড়িয়ে চুপচাপ দাঁড়িয়ে রয়। মাছ কাটা শেষ হতেই আলো বেগম আঁচল টেনে জাফর আলীর দিকে তাকিয়ে বলেন, ওগো, তুমি এখানেই বসো, আমি আর চৈতি গিয়ে পুকুর থেকে মাছগুলো ধুয়ে নিয়ে আসি। চৈতি আর দেরি করে না, চট করে মাছের খাড়ি দুটো নিজের হাতে তুলে নেয়। পুকুর ঘাটে আসতেই চৈতির মনের ভেতর একটা অজানা ভয় কাজ করা শুরু করে। পুকুরটা অনেক পুরনো, চারিদিকের বিশাল বিশাল প্রাচীন বটগাছগুলো ডালপালা মেলে আকাশটাকে আড়াল করে রেখেছে। শ্যাওলা ধরা পিচ্ছিল সিঁড়িগুলো দেখে চৈতি সতর্ক হয়ে যায়। সে আলো বেগমকে একপাশে সরিয়ে দিয়ে বলে, দাদি, আপনার নামার দরকার নেই, সিঁড়িগুলো খুব পিচ্ছিল, আপনি এখানেই বসেন, আমি ধুয়ে নিয়ে আসছি। আলো বেগম হাসি মুখে ওপরের সিঁড়িতে বসেন। চৈতি পা টিপে টিপে নিচে নেমে মাছ ধুতে শুরু করে। মাছ ধুতে ধুতে হঠাৎ তার মনে একটা কৌতূহল চারা দিয়ে ওঠে। মনের ভেতর কথাটা চেপে রাখতে না পেরে সে আলো বেগমের দিকে তাকিয়ে প্রশ্ন করে, দাদি, আপনাদের কি নিজস্ব কোনো ছেলে মেয়ে নেই? প্রশ্নটা করে চৈতি আলো বেগমের মুখের দিকে স্থির দৃষ্টিতে তাকায়। সাথে সাথে এক অদ্ভুত পরিবর্তন ঘটে যায়। মুহূর্ত আগেও যে মানুষটা হাসি খুশিতে উজ্জ্বল ছিল, সেখানে হঠাৎ আমাবস্যার নিকষ অন্ধকার নেমে আসে। আলো বেগম একটা দীর্ঘশ্বাস ছাড়েন, যেন কয়েক দশকের জমানো পাথর চাপা কষ্ট নিঃশ্বাসের সাথেই বেরিয়ে এলো। তিনি শূন্য দৃষ্টিতে পুকুরের জলের দিকে তাকিয়ে ধরা গলায় বলেন, 7টা মেয়ে হয়েছিল আমার রে নাথ বউ, কিন্তু অবাগী মায়ের কপাল, একটাও বাসে নাই। আলো বেগমের হাহাকার মাখা উত্তর শুনে চৈতির ভেতরটা দুমড়ে মুচড়ে যায়। তার নিজের উপর প্রচণ্ড রাগ হতে থাকে। কেন সে অহেতুক কৌতূহল দেখিয়ে এই বৃদ্ধ মানুষটার পুরনো ক্ষত খুঁচিয়ে তুলল? তার নিজের অজান্তেই মুখটা অপরাধ বোধে শুকিয়ে যায়। সে নিচু স্বরে অত্যন্ত অপরাধী কণ্ঠে বলে, দুঃখিত দাদি, আমি সত্যিই জানতাম না, আমার এমন প্রশ্ন করা উচিত হয়নি। আলো বেগম নিজেকে সামলে নেন। তিনি ম্লান হেসে চৈতির দিকে তাকিয়ে কোমল স্বরে বলেন, আরে, তুই কেন দুঃখ পাইতেছিস বল পাগলি? এতে তোর কি দোষ? যা হওয়ার তা তো হয়েই গেছে। আল্লাহ যা কপালে লিখে রাখছেন তার উপর তো আমাদের হাত নাই। তুই এসব কথা বাদ দে, তাড়াতাড়ি মাছ ধুয়ে উঠে আয় তো। চৈতি কোনো কথা না বলে দ্রুত হাতে মাছ ধোয়া শেষ করে। দুপুরের তপ্ত রোদটা জানালার কাচ চিরে এসে তুরাগের পায়ের কাছে লুটিয়ে আছে। ঘরটা অদ্ভুত রকমের শান্ত, কিন্তু এই স্তব্ধতা তুরাগের ভেতরের অস্থিরতাকে আরও বাড়িয়ে দিচ্ছে। এক পাশে রাখা লেদারের কাউচটার দিকে সে একবার তাকায়, তারপর আবার নামিয়ে নেয় চোখ। টেবিলের ওপর রাখা ভারী কাচের পেপারওয়েটটা বিকেলের আলোয় চকচক করছে। তুরাগ চুপচাপ বসে আছে। হাতের ঘড়িটার সেকেন্ডের কাটার দিকে তার সমস্ত ধ্যান। সময়টা আজ বড্ড ধীরে বইছে। আরও 15-20 মিনিট অপেক্ষার পর কেবিনের দরজাটা ক্যাচ ক্যাচ শব্দে খুলে যায়। চশমাটা নাকের ওপর ঠিক করতে করতে ডক্টর ইমতিয়াজ ভেতরে ঢোকেন। তুরাগকে এই অবস্থায় এভাবে সেজেগুজে নিজের সামনে দেখে তিনি যতটা না অবাক হন, তার চেয়ে বেশি বিরক্ত হন। হাতের ফাইলটা ধপাস করে টেবিলের ওপর ফেলে দিয়ে তিনি চেয়ারটা টেনে বসেন। তুরাগের চোখের ওপর নিজের তীক্ষ্ণ দৃষ্টি রেখে বেশ কড়া গলায় বলেন, কিরে, তুই কই ছিলি? 1 মাস ধরে তোকে কতবার ফোন করেছি, তার কোনো হিসেব আছে? একটা বারও কলটা ধরলি না। তুরাগ কিছু বলতে চায়, কিন্তু তাকে সুযোগ না দিয়ে ডাক্তার আবারও ঝাড়ি মেরে ওঠেন। খালাকেও কতবার বললাম তোকে ফোনটা দিতে, সে তো উল্টে হাসে, বলে তুই নাকি বউ পেয়ে এমনই পাগল হয়েছিস যে বাড়ির থেকেই বের হোস না। তুরাগ নির্লজ্জের মতো একটা চওড়া হাসি দেয়। ইমতিয়াজের কথাগুলো যেন ওর গায়েই লাগে না। সে আয়েশ করে শার্টের উপরের বোতামটা খুলে চেয়ারে গা এলিয়ে দিয়ে হেলান দিয়ে বসে। তারপর চোখ টিপে আড্ডার ছলে বলে, আমার বউ যে কি পরিমাণ আদুরে ডাক্তার সাহেব, ওরে সাইরা কোনো জায়গায় যাইতে মন সায় দেয় না।
ইমতিয়াজ এবার সত্যি সত্যি ক্ষেপে যান। টেবিলের ওপর রাখা কলমটা হাতে নিয়ে রাগে গজগজ করতে করতে বলেন, ফাইজলামি করিস না। এতই যদি সোহাগ উতলায় পড়ে তো বউয়ের কাছে থাক না। আমার এখানে এসে সময় নষ্ট করছিস কেন? যা, বাড়ি যা। তুরাগ আরও গা ছাড়া ভাব নিয়ে অনেকটা উদাসীন গলায় বলে, আরে রাগের কি আছে, আসছি তো দরকারে। কয়দিন ধরে কেমন জানি ওলটপালট লাগছে সব। জেগে জেগে স্বপ্ন দেখতেছি। এই যেমন এখন এখানে বসে আছি, হুট করে মনে হয় বউয়ের এইটা হইছে ওইটা হইছে। মনে হয় ও কোনো বিপদে পড়ছে, কেউ ওরে নিয়ে যাইতাছে। শান্তি পাইতাছি না রে দোস্ত। ইমতিয়াজ এবার বেশ নড়েচড়ে বসেন। তুরাগের এই জেগে জেগে স্বপ্ন দেখা বা হ্যালুসিনেশনের ইতিহাস অনেক পুরনো। তিনি হাতের ফাইলটা টেনে নিয়ে চশমাটা নাকের উপর ঠিক করে গম্ভীর গলায় শুধান, জেগে জেগে স্বপ্ন দেখছিস মানে? ঠিক কি কি দেখিস, ডিটেলসে বল তো। তুরাগ খানিকক্ষণ চুপ করে থেকে সবটা মনে করার চেষ্টা করে। তারপর শূন্য দৃষ্টিতে তাকিয়ে ধীর গলায় বলতে শুরু করে, একদিন রাতে মনে হইল বাইরে থেকে বউরে কেউ ডাকছে। বাইরে তখন ঝুম বৃষ্টি। আমি ঘর থেকে বেরিয়ে দেখি বৃষ্টি থেমে গেছে, চারিদিকে কেউ নেই। আবার ঘরে ফিরে দেখি বউও নেই। আতঙ্কে দিশেহারা হয়ে যখন তাকে খুঁজতে বের হই, পাইনি। কিন্তু হঠাৎ করে সে আমার সামনে হাজির হলো। সারা রাত আমি আর ঘুমোতে পারিনি, বসেই কাটালাম। পরে সকালে বিলে গিয়ে ঠান্ডা মাথায় সবটা ভেবে দেখলাম যে সবটাই আমার কল্পনা ছিল, আসলে এমন কিছুই হয়নি। তুরাগ থামে, একটা লম্বা শ্বাস নিয়ে আবারও বলতে শুরু করে, আরেকদিন বউকে নিয়ে নৌকায় ঘুরতে যাচ্ছিলাম। হঠাৎ মনে হলো নৌকাটা বুঝি উল্টে গেছে। সে তলিয়ে গেল পানির নিচে, আর আমি তাকে খুঁজে পেলাম না। এমন আরও দু একবার হয়েছে। প্রতিবারই দেখি বউ আমারই একা ফেলে হুট করে গায়েব হয়ে যাচ্ছে। ইমতিয়াজ কিছুক্ষণ হাতের কলমটা টেবিলের ওপর রেখে নিস্তব্ধ হয়ে ভাবেন। তুরাগের অবচেতন মনের ভয়গুলো যেভাবে দৃশ্যমান হয়ে উঠছে তা বেশ চিন্তার বিষয়। তিনি একটা দীর্ঘশ্বাস ফেলে বলেন, এটা সম্পূর্ণ তোর হ্যালুসিনেশন। তুই তোর মনের অজান্তে বউকে হারিয়ে ফেলার প্রচণ্ড আতঙ্কে ভুগছিস। তুই ঠিকমতো ঘুমাস না, আর সারাদিন তোর মগজে কেবল ওনার চিন্তায় ঘুরঘুর করে। অতিরিক্ত দুশ্চিন্তা আর অনিদ্রার কারণে তোর মস্তিষ্ক এই মিথ্যা দৃশ্যগুলো তৈরি করছে। যাকে তুই সবচেয়ে বেশি ভালোবাসিস তাকে হারানোর ভয়টা তোর সামনে বারবার ছায়া হয়ে দাঁড়াচ্ছে। তুরাগ ইমতিয়াজের কথার কোনো প্রতিবাদ করল না। সে মেঝের দিকে তাকিয়ে অত্যন্ত মলিন গলায় বলল, সে ছাড়া আমার আর আছেই বা কে নেই? তার যদি কিছু হয় তবে মনে হয় আমি আর বাঁচতে পারবো না। তার চোখের দিকে তাকালে আমার মনে হয় দুনিয়ার সব শান্তি ওখানেই আছে। কিন্তু হুট করে যখন দেখি সে নেই, তখন কলিজার ভেতরটা মনে হয় কেউ ছিঁড়ে বের করে নিয়ে যাচ্ছে। ইমতিয়াজ প্রেসক্রিপশনটা লিখতে লিখতে একবার চোখ উঠিয়ে তুরাগের দিকে তাকায়। কলমের খোঁচায় ঔষধের নামগুলো দ্রুত কাগজে ফুটিয়ে তুলে তিনি গম্ভীর গলায় বলেন, তোকে কয়েকটা কড়া ঘুমের ওষুধ লিখে দিচ্ছি। এইগুলো খেয়ে তুই কিছুদিন শান্তিতে ঘুমা। তোর মস্তিষ্ককে রেস্ট দিতে হবে, না হলে এই হ্যালুসিনেশন তোকে গিলে খাবে। তুই আবারও আগের মতো পাগল হয়ে যাবি। তুরাগ কোনো পাল্টা যুক্তি দেয় না। ইমতিয়াজ ভুল কিছু বলছে না, কিন্তু তার ভেতরে যে অস্থিরতা চলছে তা কোনো ঔষধ দিয়ে থামানো সম্ভব কিনা সে বিষয়ে তার ঘোর সন্দেহ আছে। ইমতিয়াজের চেম্বার থেকে বের হয়ে তুরাগ একটা দীর্ঘশ্বাস ফেলে। তার শহরে আসার আজ 5 দিন হয়ে গেছে। এর মধ্যে একবারও চৈতির সঙ্গে তার কথা হয়নি। গ্রাম থেকে শহরে আসার সময় সেই যে ফোনের নেটওয়ার্ক আর মনের নেটওয়ার্ক বিচ্ছিন্ন হয়েছে তার জোড়া লাগেনি। তুরাগ নিশ্চিত চৈতি অভিমানে পাহাড় হয়ে আছে। বিশেষ করে আসার সময় বিনা কারণে মেয়েটার উপর যেভাবে সে চিল্লাইছে আর দুর্ব্যবহার করেছে তাতে রাগ হওয়াটাই স্বাভাবিক। তুরাগ হাঁটতে হাঁটতে মনে মনে ঠিক করে নেয় এবার ফেরার সময় সে খালি হাতে যাবে না। নিউ মার্কেট হয়ে একবার ঢু মারবে।
চৈতির জন্য পছন্দ মতো কিছু শাড়ি আর প্রসাধনী কিনে নিয়ে যাবে। মেয়েটা বড্ড সরল। তুরাগের আনা ছোট্ট উপহার আর একটু সোহাগ পেলেই নির্ঘাত তার সব রাগ বরফের মতো গলে যাবে। তুরাগ রাস্তার সরু গলিটা ধরে আনমনে হাঁটছে। মাথার ওপর তপ্ত দুপুরের সূর্য, রোদের প্রখর তেজ শার্টের কাপড় ভেদ করে শরীরে বিঁধছে তীরের মতো। কিন্তু সেদিকে তার বিন্দুমাত্র খেয়াল নেই। তার সমস্ত মনোযোগ এখন পকেটের মানিব্যাগটার ওপর। গলিটার এক পাশের ছায়ায় দাঁড়িয়ে সে মানিব্যাগ থেকে টাকাগুলো বের করে আবারও গুনল। নোটগুলো বড্ড কম, সংখ্যাটা তার প্রয়োজনের তুলনায় বড্ড নগণ্য। দোলাচলে আটকে আছে তুরাগ। জমির জন্য ভালো কিছু বীজ কেনাটা তার জন্য খুব জরুরি। ওদিকে এখান থেকে নিউ মার্কেট হয়ে গ্রামে ফেরার পথটা অনেকটা দীর্ঘ। সে যদি এখন আয়েশ করে রিক্সা বা গাড়িতে যায়, তবে ভাড়াতেই পকেটের একটা বড় অংশ শেষ হয়ে যাবে। আর সেটা হলে চৈতির জন্য ভালো কিছু কেনা তো দূরের কথা, মানসম্মত বীজটুকুও জুটবে না। আবার যদি হাত খুলে চৈতির জন্য কেনাকাটা করে, তবে ফেরার ভাড়ার টাকাটাই আর অবশিষ্ট থাকবে না। তুরাগ কপালের ঘাম মুছে দীর্ঘশ্বাস ফেলে। একবার ভাবে একটা রিক্সা নিয়ে যাবে, শরীরটা আর চলছে না। কিন্তু পরক্ষণেই চোখের সামনে ভেসে ওঠে আসার সময়কার চৈতির ছলছল চোখ আর অভিমানী মুখটা। মেয়েটার ওপর সে যে বেশিই অন্যায় করে ফেলেছে। কোনো কারণ ছাড়াই তাকে ধমক দিয়ে একা ফেলে এসেছে। একটা শাড়ি বা অত্যন্ত তার প্রিয় কোনো প্রসাধনী না নিয়ে আজ ঘরে ফিরলে সে নিজেকে কোনো দিনও ক্ষমা করতে পারবে না। নিজের আরামায়েশের কথা মাথা থেকে ছেড়ে ফেলে তুরাগ। টাকাগুলো মুঠোয় চেপে ধরে সে মনে মনে ঠিক করে হাঁটবে। আজ সে অনেকটা পথ হেঁটে টাকা বাঁচাবে। নিজের পা দুটোর ওপর অমানসিক ধকল যাক, তাতে ক্ষতি নেই, কিন্তু ফেরার পথে চৈতির জন্য এক টুকরো রঙিন হাসি তাকে নিয়ে যেতেই হবে। শার্টের হাতা দিয়ে মুখটা মুছে নিয়ে তুরাগ লম্বা কদমে নিউ মার্কেটের দিকে হাঁটা দেয়। পায়ের তলার পিচ ঢালা রাস্তাটা আগুনের মতো উত্তপ্ত হয়ে আছে। তৃষ্ণায় তুরাগের গলা শুকিয়ে একদম কাঠ হয়ে গেছে। বুকের ভেতরটা খাকা করছে। রাস্তার ধারে পানির বোতল সাজানো দোকানগুলো তাকে বারবার প্রলুব্ধ করলেও পকেটে তার হাত যায় না। এক বোতল পানি মানেই তো 20 টাকা কমে যাওয়া, সেটা হোক না সামান্য। কিন্তু ওই টাকাটুকু বাঁচাতে পারলে চৈতির জন্য হয়তো এক পাতা টিপ কেনা যাবে। এই ভেবে সে নিজের তৃষ্ণাকে গলা টিপে মেরে সামনে এগিয়ে চলে। প্রায় ঘণ্টাখানেক টানা হাঁটার পর তুরাগের শরীর আর সায় দিচ্ছে না। পায়ের পাতা দুটো জ্যান্ত আগুনের উপর পড়ছে। একটু জিরিয়ে নেওয়ার তাগিদে সে রাস্তার ধারের একটা বিশাল বটগাছের ছায়ায় গিয়ে বসে। কিন্তু তার বসার সাথে সাথে তার নজর গিয়ে স্থির হয় সামনের একটা ফুচকার দোকানের উপর। একটা ছেলে আর একজন মাঝবয়সী মহিলা দাঁড়িয়ে আছেন। ছেলেটার বয়স হবে 23 কি 24-এর কোঠায়। তুরাগ প্রথমে সাধারণ দৃষ্টিতে তাকালেও পরক্ষণেই তার শিরদাঁড়া দিয়ে একটা হিমশীতল স্রোত বয়ে যায়। সে চোখ বুঝে আবার ভালো করে তাকায়। না, এটা তার হ্যালুসিনেশন নয়। এবার সে একদম ঠিক দেখছে। এই মহিলাকে সে মাসখানেক আগে চৈতির সঙ্গে ছবিতে দেখেছিল। যদিও ছবিতে মহিলা অনেক বেশি তরুণী ছিলেন আর এখন চেহারায় বয়সের ছাপ পড়েছে, কিন্তু তুরাগ মানুষের মুখচ্ছবি সহজে ভোলে না। মহিলাটি ওই ছেলেটির হাত ধরে বেশ মমতা নিয়েই কথা বলছেন। তুরাগ স্তম্ভিত হয়ে দাঁড়িয়ে পড়ে। তার মানে চৈতির মা এখন এই শহরেই আছেন? আর এই ছেলেটা কে, যার জন্য এত মমতা? তুরাগ টলমলে পায়ে উঠে দাঁড়ায়। তার হৃৎপিণ্ড দ্রুত স্পন্দিত হচ্ছে, কিন্তু পরক্ষণেই সে নিজেকে সামলে নেয়। না, সে যা দেখেছে তা চৈতিকে কখনো বলবে না। বলেই বা কী লাভ? তুরাগ জানে এই মহিলা চৈতিকে ফেলে চলে গিয়েছিলেন। যে মা নিজের সন্তানকে মাঝপথে একা ফেলে যেতে পারেন, তার উপস্থিতি চৈতির জীবনে এখন কেবল নতুন করে রক্তক্ষরণই ঘটাবে। তুরাগ একটা দীর্ঘশ্বাস ফেলে উল্টো দিকে হাঁটা দেয়। সে চায় না চৈতির ক্ষতগুলো আবারও জেগে উঠুক। চৈতি এখন তার আশ্রয় আছে, তার ভালোবাসায় আছে, এটাই সত্য। অতীতের বিষাক্ত স্মৃতিগুলো এখানেই পড়ে থাকুক। তুরাগ তার সাথে করে গ্রামে নিয়ে যাবে কেবল তার ভালোবাসা।
আর এই দৃশ্যটা সে তার স্মৃতির অতলে চিরতরে কবর দিয়ে দেবে। সবুজ ছায়ার ছাতিয়ানি গ্রামে আজ স্নিগ্ধ সকাল নেমেছে। পাখিদের কিচিরমিচির আর বাঁশঝাড়ের ফাঁক দিয়ে আসা মরার রোদের খেলা চারিদিকে। বেশ বেলা হয়ে গেলেও চৈতি অঘরে ঘুমিয়ে আছে, কিন্তু ঘুমের মাঝে কোনো শান্তি নেই। তুরাগ চলে যাওয়ার পর থেকে আর রাতের ঘুম বিলীন হয়ে গেছে তার। আসলে লোকটার চওড়া বুকে মাথা রেখে ঘুমানোর একটা অদ্ভুত বদ অভ্যাস হয়ে গেছে তার। তুরাগের গায়ের গন্ধ, তার হৃৎপিণ্ডের ধুপুকানি না শুনলে চৈতির চোখে ঘুম আসে না। কিন্তু এই লজ্জার কথা সে কাকে বলবে? তুরাগ কে? কই সে? সপ্তাহ পার হয়ে যাচ্ছে, অথচ লোকটার কোনো দেখা নেই। একটা বারোটি মানুষটার তার রাজকন্যার কথা মনে পড়ে না? চৈতির বুকের ভেতরটা অভিমানে ফেটে যাচ্ছে। শৈশব থেকেই সে দেখে এসেছে সবাই তাকে শুধু একাই ফেলে চলে যায়। কেউ ভাবে না এই মেয়েটা কিভাবে থাকবে, কার হাত ধরে পথ চলবে। সে ভেবেছিল তুরাগ হয়তো সবার মতো নয়, তুরাগ হয়তো তাকে আগলে রাখবে শেষ পর্যন্ত। কিন্তু সে ভুল ছিল। আজ মনে হচ্ছে বাউন্ডুলের লোকটাও তাকে এই নির্জন বাড়িতে একা ফেলে চলে গেছে। ঘুমের ঘরেই চৈতির চোখের কোণ দিয়ে গড়িয়ে পড়ে নোনা জল। বালিশের এক কোণা ভিজে সপসপে হয়ে যায়। ঘুমের ভেতর সে অস্ফুট স্বরে তুরাগকে খোঁজে। তার হাত দুটো শূন্যতায় কাউকে আঁকড়ে ধরতে চায়। তুরাগকে ছাড়া এই বিশাল পৃথিবীটা আজ তার কাছে বড্ড বেশি অসহায় আর নিঃসঙ্গ মনে হচ্ছে। চৈতি ঘুমের ঘোরেই শূন্যতায় হাতড়ে বেড়াচ্ছিল কাউকে আঁকড়ে ধরার জন্য। হঠাৎ তার হাতের তালু গিয়ে ঠেকলো কারো শক্ত চিবুকে। চমকে গিয়ে তার ঘুমটা ভেঙে যায়। বুকের ভেতরটা ভয় দুরু দুরু করে ওঠে। অন্ধকার ঘর, পাশে কে শুয়ে আছে, কিন্তু এই উপস্থিতিতে ভয় থাকলেও পরিচিতির ছোঁয়া পায় সে। চৈতি কাঁপা কাঁপা হাতে আবারও মানুষটার মুখে হাত বুলায়। এই যে খসখসে খোঁচা খোঁচা দাড়ি, এই দীর্ঘ নাক আর অতি পরিচিত গায়ের ঘ্রাণ, এ তো অন্য কেউ নয়। তুরাগের গায়ের বুনো সুবাস চৈতি হাজার ভিড়ের মাঝেও চিনতে পারে। তুরাগ অন্ধকারেই চৈতির হাতটা নিজের হাতের মুঠোয় পুড়ে নেয়। তারপর খুব যত্ন নিয়ে হাতের তালুতে নিজের ওষ্ঠজোড়া ছোঁয়ায়। তার ঠোঁটের স্পর্শ পেতেই চৈতির এতদিনের জমানো বাত ভেঙে যায়। সে ডুকরে কেঁদে ওঠে। কত রাত, কত প্রহর সেই মানুষটার অপেক্ষায় দরজার দিকে তাকিয়ে থেকেছে। এই খবর কি এই বদলোকটা জানে? চৈতি চোখ না খুলেই তুরাগের বুকের ওপর ঝাঁপিয়ে পড়ে। আকস্মিক হামলায় তুরাগ সামলাতে না পেরে পেছনের খাটের কাঠের প্রেমের সাথে জোরে ধাক্কা খায়। মাথায় প্রচণ্ড চোট পায় সে, এমনকি দাঁতের সাথে লেগে ঠোঁটের এক পাশটা ফেটে রক্ত গড়িয়ে পড়ে। কিন্তু তুরাগ টু শব্দটি করে না। তার সব ব্যথা চৈতির কান্নার কাছে তুচ্ছ। সে চৈতিকে আরো শক্ত করে নিজের পাঁজরে পিষে ধরে। চৈতি তুরাগের বুকে মুখ গুজে দিয়ে কাঁদতে কাঁদতে তার অভিযোগের ঝুলি খুলে বসে। আপনি তো নিষ্ঠুর কেন? একটাবারও কি মনে পড়লো না আমার কথা? সবাই আমাকে ফেলে চলে যায়, আপনিও আমাকে একা রেখে চলে গেলেন। আমি ভেবেছিলাম আপনি আমাকে বোঝেন, কিন্তু আপনিও তো সবার মতোই বেরসিক। লম্বা করে শ্বাস নেয় চৈতি, তারপর আবার বলতে শুরু করে, এরপর আমাকে একা ফেলে কোথাও যাবেন না দয়া করে, আমি মরে যাব আপনাকে ছাড়া। চৈতি আর কথা শেষ করতে পারে না। মরে যাব শব্দটা কানে যেতেই তুরাগ রুদ্র মূর্তি ধারণ করে। চৈতির দুই কাঁধ শক্ত করে ধরে এক ধমক দিয়ে ওঠে। চুপ, একদম চুপ, খবরদার আর একবারও যদি মরার কথা মুখ দিয়ে আনছিস তবে তোর খবর আছে চৈতি। তুরাগের তীক্ষ্ণ ধমকে চৈতি ভোরকে গিয়ে কান্না থামিয়ে দেয়। তুরাগের চোখ দুটো অন্ধকারেও জল করছে। তার বুকটা ধরফর করছে রাগে। এই মেয়েটা কত অবলীলায় মৃত্যুর কথা বলে দিল। কি নিষ্ঠুর নারী! তার সাথে তো ঠিকমতো সংসারটাই হলো না, অথচ সে এখনই বিদায়ের কথা বলছে। তুরাগ নিজের কপালটা চৈতির কপালের সাথে ঠেকিয়ে ভারী গলায় বলে, এতই সহজ ভেবেছেন সব? আমি আপনারে সারুব না রাজকন্যা, মত আসলেও না। আমি চাই আপনার আমার রুহ যেন একলগে কবজ হয়।
আমি বেঁচে থাকতে আপনার সাইডা কোথাও যাব না, আর আপনারও কোথাও যাইতে দিব না। আপনি ছাড়া আমার দুনিয়া আন্ধার, সেই আন্ধারে আমারে ঠেলে দেওয়ার কথা ভাববেন না কোনো দিন। চৈতি তুরাগের মুখের দিকে স্তব্ধ হয়ে তাকিয়ে থাকে। লোকটা কি জানে না অতিরিক্ত কোনো কিছুই ভালো না, বিশেষ করে এই অতিরিক্ত মায়া। যদি কোনো কারণে এই মায়া ছিঁড়ে যায় তবে তো বেঁচে থাকাটাই তাই হয়ে পড়বে। চৈতির মনে হয় এখনই তুরাগকে সতর্ক করা উচিত। সে তুরাগের প্রশস্ত বুকে নিজের ছোট হাতটা রেখে বড় বড় নিঃশ্বাস নেয়। তারপর খুব কাতর গলায় বলে, এতটা ভালোবাসবেন না দয়া করে, আমার এই পোড়া কপালে এত সুখ সইবে না। তুরাগ চৈতির কথা শুনে ম্লান হাসে। বউটা কি জানে না তার কপালটাও খুব একটা সুবিধার নয়। কিন্তু আজ সে কোনো ভয় বা শঙ্কার কথা শুনতে রাজি নয়। সে চৈতিকে আরও একটু নিবিড়ভাবে নিজের গায়ের সাথে জড়িয়ে ধরে। চৈতির কপালে নিজের ওষ্ঠজোড়া ছুঁয়ে দিয়ে দুষ্টুমি ভরা গলায় ফিসফিস করে বলে, আই লাভ ইউ আমার ফুটবল টিমের আম্মা। আসলে নিয়তি বড়ই বিচিত্র। মানুষের মন অনেকটা নদীর জোয়ার ভাটার মতো। বিশাল কোনো ঢেউ এসে সব তছনছ করে দিয়ে গেলেও জল আবার ঠিকই থিতিয়ে আসে। কারো জন্য কারো জীবন চিরকাল থেমে থাকে না। কাছের কেউ মারা গেলে প্রথম দিন যে অসহ্য শূন্যতা বুকের ভেতর হাহাকার করে ওঠে, সময়ের প্রলেপে পরের দিনগুলোতে শোকের তীব্রতা আর এক থাকে না। কুহু মারা যাওয়ার আজ 2 সপ্তাহ পূর্ণ হলো। প্রথম কয়েকদিন এ বাড়িতে বাতাসের সাথেও কান্নার শব্দ মিশে থাকত। একটা ভারী শোকের ছায়া সবার মুখগুলোকে বিবর্ণ করে রেখেছিল। কিন্তু এখন চারপাশটা একদম স্বাভাবিক। কুহুর বাবা মা শোকাতুর মন নিয়ে আবার কানাডায় বাড়ি জমিয়েছেন। যান্ত্রিক জীবনের টানে বা স্মৃতি ভুলে থাকার তাগিদে তারা ফিরে গেছেন নিজেদের চেনা গণ্ডিতে। কিয়ামের শোক এখন প্রতিহিংসায় রূপ নিয়েছে। তাকে আর আগের মতো দিশেহারা দেখায় না, বরং তার চোখের দৃষ্টিতে এখন এক শীতল ধূর্ততা। সে আজকাল নিজের কাজ আর রাজনীতির চেয়েও বেশি ব্যস্ত আরিফ খানকে সাহায্য করতে। আরিফ খানের হাতে কিছু বিশ্বস্ত আর ধুরন্ধর লোক তুলে দেওয়ার জন্য কিয়াম আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে। তার মনে মনে দৃঢ় বিশ্বাস জন্মেছে যে গ্রামের ঘটা এই সমস্ত অপরাধের পেছনে তুরাগও সমানভাবে সামিল। না হলে একটা মানুষ সম্পর্কে গ্রামের কেউ একটা শব্দ উচ্চারণ করতে চায় না কেন? কেন সবাই তুরাগের নামে মুখ বন্ধ করে রাখে? জহিরের কথাগুলো কিয়াম প্রথমে পাত্তা না দিলেও পরে সে নিজের লোক লাগিয়ে খুব ভালো করে খোঁজখবর নিয়েছে। সে জানতে পেরেছে তুরাগ গ্রামের বাইরেই বেশি থাকতো ঠিকই, কিন্তু গ্রামে তার আসা যাওয়া ছিল নিয়মিত। তবে খটকা এক জায়গায়, টানা 2 বছরের বেশি সময় তুরাগকে কেউ এলাকায় দেখেনি। এমনকি তার পরিবারের সবাই যখন মারা গেল তখনও সে গ্রামে আসেনি। কিয়াম নিজের মনেই ছক কষে নিয়েছে নিশ্চয়ই তুরাগ কোনো বড় অপরাধী চক্রের সাথে জড়িত। তাই বলেই তখন গা ঢাকা দিয়েছিল। কিয়ামের আসল উদ্দেশ্য অপরাধ দমন করা নয়, বরং তুরাগকে রাস্তা থেকে সরানো। সে মনে মনে একটা নীল নকশা তৈরি করেছে। তুরাগকে যখন পুলিশ হাতকড়া পরিয়ে টেনে নিয়ে যাবে, চৈতি তখন সম্পূর্ণ একা হয়ে পড়বে। সেই চরম অসহায়ত্বের মুহূর্তে কিয়াম ত্রাতা হয়ে চৈতির পাশে গিয়ে দাঁড়াবে, তার মন জয় করবে। এই কথাগুলো ভাবলেই কিয়ামের শরীর উত্তেজনায় কাঁপতে থাকে। সে প্রহর গুনছে সেই মাহেন্দ্রক্ষণের, যখন চৈতি কেবল তার হবে। তুরাগকে ফাঁসাতে কিয়াম ইতিমধ্যে নিজের পকেট থেকে কয়েক লক্ষ টাকা লোকজনের পেছনে উড়িয়ে দিয়েছে। তুরাগের ছোট বড় যত অপরাধের রেকর্ড আছে সব খুঁড়ে বের করার আদেশ দিয়েছে সে। কিয়াম মনে মনে ঠিক করে রেখেছে প্রয়োজনে পুরো গ্রামের যত অমীমাংসিত অপরাধ আছে সব তুরাগের কাঁধেই চাপিয়ে দেবে। ভালোবাসার জন্য না হয় সে একটু মিথ্যাবাদী হলো, তাতে কার কি ক্ষতি? ক্ষতি হলেই বা তার কি? কিয়ামের তো শুধু চৈতিকে চাই। চৈতিকে পাওয়ার জন্য সে যদি পুরো গ্রাম জ্বালিয়ে দিতে হয় তাতেও তার কোনো দ্বিধা নেই। কিয়াম টেবিলের ওপর কাগজ কলম নিয়ে গভীর মনোযোগে ছক আঁকছে।
প্রতিটি নিখুঁত চাল তাকে চৈতির আরও কাছে পৌঁছে দেবে এই ভাবনায় সে মশগুল। তার এখন হাতে অনেক কাজ, প্রতিটি মুহূর্তই মূল্যবান। এমন সময় জহির দরজায় এসে তাকে ডাকল, ভাই। কিয়াম বিরক্তিতে কপাল কুঁচকে তাকায়। কাজের মাঝখানে ব্যাঘাত সে একদমই পছন্দ করে না। বিরক্ত মাখানো গলায় বলে, বল কি হয়েছে? ভাই, অফিসার ফোন দিছে। জহিরের মুখে কথা শুনতেই কিয়ামের টনক নড়ে। সে তড়িঘড়ি করে জহিরের হাত থেকে মোবাইলটা ছিনিয়ে নেয়। কোনো রকম কুশল বিনিময় বা সৌজন্যবোধের তোয়াক্কা না করেই সরাসরি কাজের কথায় আসে সে। উত্তেজনায় তার গলার স্বর কিছুটা কাঁপছে। লোক জোগাড় হয়ে গেছে, কবে থেকে লাগবে বলুন। আরিফ খান ফোনের ওপাশ থেকে কিছুক্ষণ নিশ্চুপ থাকেন, তারপর একটা শব্দহীন রহস্যময় হাসি হাসেন। কিয়ামের এই অতিরিক্ত উত্তেজনা আর উঠে পড়ে লাগাটা তার অভিজ্ঞ চোখে কেমন খটকা তৈরি করছে। একজন ঝানু রাজনীতিবিদ কেন এই তুচ্ছ গ্রামের পেছনে নিজের জান প্রাণ আর কাঁড়ি কাঁড়ি টাকা ঢালছে, সেটা তার কাছে বড় কোনো রহস্যের ইঙ্গিত দিচ্ছে। তবে এই মুহূর্তে কিয়ামকে সম্পূর্ণ এড়িয়ে যাওয়াও তার পক্ষে সম্ভব নয়। এই অচেনা গ্রামে নিজের আধিপত্য বজায় রাখতে হলে আর এমন একজন ভয়ঙ্কর অপরাধী যে দীর্ঘ ৩৫ বছর ধরে খুনের নেশায় মত্ত হয়ে পালিয়ে বেড়াচ্ছে, তাকে ধরতে হলে কিয়ামের মতো স্থানীয় তার বড় প্রয়োজন। আরিফ খান গম্ভীর গলায় বলেন, কালই লাগবে, কিন্তু তাদের হুট করে মাঠে নামিয়ে দেওয়া যাবে না। কিছু ট্রেনিং আর ব্রিফিংয়ের প্রয়োজন আছে। কিয়ামের অস্থিরতা কিছুটা প্রশমিত হয়। সে আর কথা না বাড়িয়ে ফোনটা কেটে দেয় এবং নিবিষ্ট মনে আবারও নিজের ছক সাজাতে শুরু করে। তার চোখের মনি অস্থিরভাবে কাগজের ওপর এদিক ওদিক ঘুরছে। জহির স্তব্ধ হয়ে দাঁড়িয়ে দৃশ্যটা দেখছিল। তার কাছে ইদানিং কিয়ামকে আর সুস্থ স্বাভাবিক মানুষ মনে হয় না। যে তার প্রতিহিংসা কিয়ামকে ভেতর থেকে কুড়ে কুড়ে খাচ্ছে, সে ধীরে ধীরে এক মানসিক বিকারগ্রস্ততায় ডুবে যাচ্ছে। এই উন্মাদনা, এই রক্তচক্ষু সবই নিশ্চিত পতনের ইঙ্গিত। কিন্তু সরাসরি কিয়ামকে কিছু বলার সাহস জহিরের নেই। সে মনে মনে ঠিক করে নেয় আজই লায়লা বেগমের কাছে যাবে। কিয়ামের এই বদলে যাওয়া রূপ আর মানসিক অস্থিরতার কথা তাকে জানানো বড্ড জরুরি হয়ে পড়েছে। প্রাণের মানুষটাকে এভাবে তিলে তিলে শেষ হয়ে যেতে দেখে জহিরের বুকটা হাহাকার করে ওঠে। তুরাগ চৈতিকে ছেড়ে তার হাতে একটা ব্যাগ ধরিয়ে দেয়। চৈতি ভ্রুকুচকে তাকায়। ব্যাগটা হাতে নিয়ে সে বেশ ভারী অনুভব করে। উৎসুক চোখে তুরাগের দিকে তাকিয়ে প্রশ্ন করে, কি আছে এতে? তুরাগ কোনো উত্তর না দিয়ে বিছানায় টান টান হয়ে শুয়ে পড়ে। ক্লান্তিতে চোখ দুটো কিছুটা বুজে আসছে, তবুও মুখে এক চিলতে হাসি ধরে রেখে বলে, খুলে দেখুন। চৈতি খুব সাবধানে ব্যাগটার মুখ খোলে। প্রথমেই বেরিয়ে আসে একটা টকটকে লাল রঙের জামদানি শাড়ি। শাড়ির উজ্জ্বল লাল রঙটা দেখে চৈতির চোখ দুটো ছানা বড়া হয়ে যায়। মুহূর্তেই মনটা এক অজানা আনন্দে নেচে ওঠে। সে শাড়িটা মেলে ধরতে ধরতেই তুরাগ আর চোখে তার খুশিটা পরক্ষণে নেয়। চৈতির এমন মুগ্ধ হয়ে শাড়ি দেখা দেখে তুরাগ মৃদু হেসে বলে, আরও কিছু আছে, দেখেন খুলে। চৈতি তখন শাড়িটা নিজের কাঁধে ফেলে এক হাত দিয়ে ব্যাগটা আবারও হাতড়ায়। এবার বেরিয়ে আসে 2 মুঠো রেশমি লাল চুড়ি আর 1 শিশি আলতা। চৈতি অপলক চোখে জিনিসগুলোর দিকে তাকিয়ে রয়। জীবনে সে অনেক দামি দামি ব্র্যান্ডের জিনিস ব্যবহার করেছে। তার বাবা তাকে সবসময় রাজকন্যার মতোই আগলে রাখতেন। কিন্তু এই অল্প দামের চুড়ি আর আলতার দিকে তাকিয়ে আজ তার যে সুখটা হচ্ছে, তেমনটা আগে কোনোদিন লাগেনি। তুরাগের এই সামান্য উপহারের মাঝে লুকিয়ে থাকা ভালোবাসাটা যেন হীরার চেয়েও দামি। তুরাগ বিছানায় শুয়ে থেকেই আয়েশ করে বলে, গোসলের পর এগুলো পরে সাজবেন, বিকেলে আমরা ঘুরতে যাব। চৈতি খুশিতে ডগমগ হয়ে মাথা নেড়ে হ্যাঁ জানায়। সে যখন আলতার শিশিটা খুলতে যাবে, তখন তুরাগ আবার বলে ওঠে, সবই করবেন, কিন্তু কপালে টিপ পরবেন না, আমার একদম অপছন্দ টিপ। চৈতি আলতো করে মাথা নাড়ে। আসলে টিপ পরা তারও তেমন পছন্দ না। ছোটবেলায় তার বাবারও ঘোর আপত্তি ছিল এতে।
তিনি কখনো চৈতিকে টিপ কিনে দিতেন না। বাবার অপছন্দটা এখন তুরাগের সাথে মিলে যাওয়ায় চৈতির মনে হয় সব যেন এক সুতোয় বাঁধা। তুরাগ বিছানা ছেড়ে তড়িঘড়ি করে উঠে দাঁড়ায়। চৈতি শাড়ি আর সাজের জিনিসগুলো গুছিয়ে রাখতে রাখতে কৌতূহলী চোখে জিজ্ঞেস করে, কোথায় যাচ্ছেন আবার? এই তো মাত্র আসলেন। তুরাগ আয়নার সামনে দাঁড়িয়ে নিজের শার্টটা ঠিক করতে করতে বেশ তাড়াহুড়ো করে বলে, আপনার চেয়ারম্যান ভাইয়ের সাথে একবার দেখা করা দরকার, কিছু জরুরি কথা আছে। আমি তাড়াতাড়ি ফেরার চেষ্টা করব, আপনি তৈরি হয়ে থাকবেন কিন্তু। চৈতি এবার একটু বিরক্ত হয়ে মুখটা ভার করে। ওনার সঙ্গে এত কিসের জরুরি কথা আপনার? তুরাগ ঘর থেকে বের হতে গিয়েও একবার ফিরে তাকায়। চৈতির এই ছোট ছোট অভিমানগুলো তার কাছে মায়াই লাগে। সে দ্রুত পায়ে চৈতির কাছে এগিয়ে এসে তার গালটা আলতো করে টিপে দিয়ে বলে, রাগের কি আছে রাজকন্যা, কামড়া সাইরা চর জলদি আইতাসি। আয়সা আপনারে নিয়ে বিলে যামো, কথা দিলাম। এইবার একটু হাসেন দেহি। চৈতি আর রাগ করে থাকতে পারে না। তুরাগের এই আধো আবদার আর হাসির কাছে তার অভিমান গলে জল হয়ে যায়। সে একটা লম্বা শ্বাস ফেলে বলে, ঠিক আছে যান, কিন্তু দেরি করলে একদম খবর আছে বলে দিলাম। তুরাগ একটা চওড়া হাসি দিয়ে দ্রুত ঘর থেকে বেরিয়ে যায়। যেতে যেতে চৈতিকে বলে যায় চোখে কাজলও দিতে। চৈতি জানালার গ্রিল ধরে তার যাওয়ার পথের দিকেই তাকিয়ে রয়। তার মনে কেন জানি এক অজানা খটকা লাগে। কিয়ামের সাথে তুরাগের সখ্যতা গড়ে উঠল যে তাকে এভাবে অসময়ে ছুটে যেতে হচ্ছে। অমঙ্গল আশঙ্কায় চৈতির মনটা কেন জানি একটু কেঁপে ওঠে। শরতের বিকেল, আকাশের নীলটা আজ একটু বেশিই গাঢ়। যেখানে তুলোর মতো সাদা মেঘেরা আপন মনে ভেসে বেড়াচ্ছে। নদীর পাশ ঘেঁষে কাশফুলের সাদা দোলা জানান দিচ্ছে ঋতু পরিবর্তনের বার্তা। এই শান্ত বিকেলে গ্রামের নির্জন ব্রিজটার ওপর মুখোমুখি দাঁড়িয়ে আছে দুই বিপরীত মেরুর মানুষ, তুরাগ আর কিয়াম। নদীর শান্ত জলে শরতের আকাশের প্রতিফলন পড়ছে, কিন্তু ব্রিজের ওপরের পরিবেশটা বড্ড থমথমে। তুরাগ একটা সিগারেট ধরিয়ে অর্ধেকটা আয়েশ করে টানে, তারপর ধোয়া ছেড়ে অর্ধেক খাওয়া সিগারেটটা কিয়ামের দিকে বাড়িয়ে দেয়। কিয়ামকে সে আসার পথেই এখানে দেখেছিল। কিয়ামের কাছ থেকে তার অনেক কিছু জানার আছে, তাই অনেকটা জোর করেই তাকে এখানে দাঁড় করিয়ে রেখে বাড়িতে গিয়েছিল তুরাগ। কিয়াম তুরাগের হাত থেকে সিগারেটটা নেয়, কিন্তু মুখে না দিয়ে আঙ্গুলের ডগায় ধরে রাখে। তুরাগের চোখে চোখ রেখে গম্ভীর গলায় বলে, আমি আগে আমার প্রশ্নের উত্তর চাই। তুরাগ নির্লিপ্তভাবে মাথা নাড়ে, পকেটে হাত গুজে নদীর দিকে তাকিয়ে বলে, বলুন, কি প্রশ্ন আপনার? আপনি 2 বছর কোথায় ছিলেন? আপনার পরিবার মারা যাওয়ার পরও আসেননি কেন? তুরাগ একবার কিয়ামের দিকে তাকায়, তারপর দৃষ্টি সরিয়ে বহমান নদীর ওপর স্থির করে। শান্ত গলায় বলতে শুরু করে, ছোটবেলায় একটা ঘটনায় আমি মানসিকভাবে খুব বড় আঘাত পেয়েছিলাম। সেই ট্রমার কারণে কয়েকবার অপ্রকৃতস্থ হয়ে পড়েছিলাম। সহজ কথায় পাগল হয়ে গিয়েছিলাম। মাঝে অনেকটা সময় সুস্থ থাকলেও পড়াশোনা শেষ করার পর রোগটা আবারও মাথাচাড়া দিয়ে ওঠে। তাই 2 বছর আমি একটা মেন্টাল হসপিটালে ভর্তি ছিলাম। কিয়াম কিছুটা অবাক হয়ে মাথা নাড়ে। তুরাগের জীবনের এই অন্ধকার দিকটা তার জানা ছিল না। একটু ধাতস্থ হয়ে সে দ্বিতীয় প্রশ্নটা ছুড়ে দেয়, এই গ্রামে যেসব খুনগুলো হচ্ছে এগুলো আসলে কে করাচ্ছে? তুরাগ এবার দুপাশে মাথা নেড়ে ম্লান হাসে, দীর্ঘশ্বাস ফেলে বলে, জানি না। আজ পর্যন্ত যেই এই রহস্য উন্মোচন করতে গেছে তারই লাশ পাওয়া গেছে। কিয়ামের কপাল কুঁচকে আসে, সে ধীর গলায় শুধায়, কতজন জানার চেষ্টা করেছিল এ পর্যন্ত? অনেকেই, তাদের মধ্যে আমার বাপও ছিল। শেষ পর্যন্ত কি হলো? আমার বাপ তো মরলই, সাথে আমার পুরো বংশ লইয়া মরতে হলো। তুরাগের কথা শুনে কিয়াম কিছুক্ষণ নিস্তব্ধ হয়ে দাঁড়িয়ে থাকে। শরতের শান্ত বিকেল, নদীর ওপর দিয়ে বয়ে যাওয়া শীতল হাওয়াটাও এই মুহূর্তে কিয়ামের কাছে ভারী মনে হচ্ছে। তার মাথায় তো সব উল্টোপাল্টা হয়ে যাচ্ছে। সে যা ভাবছে তা তো হচ্ছে না। কিয়াম সিগারেটের ধোঁয়া ছেড়ে নিজেকে একটু সামলে নিয়ে বলে,
এখন আপনি বলুন, আমার কাছে কি জানার জন্য আমাকে এখানে দাঁড় করালেন? তুরাগ ব্রিজের রেলিংয়ে হাত রেখে খুব নিরাসক্ত ভঙ্গিতে বলে, আমি চৈতির মাকে শহরে দেখেছি একটা ছেলের সঙ্গে। কিয়াম কিছুটা ভ্রুকুচকে তাকায়, যেন ব্যাপারটা তার কাছে খুব একটা নতুন কিছু নয়। নির্বিকার গলায় প্রশ্ন করে, তো তাতে আপনার কি? উনি চৈতিকে ফেলে কেন গিয়েছেন? কিয়াম হাতে সিগারেট শেষ একটা টান দিয়ে ধোঁয়া ছাড়ল। তারপর আকাশের দিকে তাকিয়ে বলতে শুরু করে, চৈতির বাবার সাথে বিয়ে হওয়ার আগে চৈতির মায়ের অন্য এক জায়গায় বিয়ে হয়েছিল। আসলে চৈতির বাবা আর ফুপি বিয়ের আগে থেকেই সম্পর্কে ছিলেন, কিন্তু তখন চৈতির বাবার আর্থিক অবস্থা খুব একটা ভালো ছিল না, তাই আমাদের ফ্যামিলি এই সম্পর্ক মেনে নেয়নি। বাধ্য হয়ে ফুপিকে অন্য জায়গায় বিয়ে দেওয়া হয়। বিয়ের 4 বছরের মাথায় ফুপির প্রথম স্বামী মারা যান। এরপর তারা দুজন আবার পুরনো সম্পর্কের টানে বিয়ের সিদ্ধান্ত নেন। সেই সময় পরিবারের পক্ষ থেকেও আর কোনো বাধা বা সমস্যা ছিল না, কিন্তু চৈতির বাবা ফুপির আগের তরফের ছেলেকে মেনে নেয়নি। তাই ফুপি যখন চৈতির বাবার সংসারে আসেন, তখন নিজের 3 বছরের ফুটফুটে ছেলেটাকে আগের বাড়িতেই ফেলে রেখে আসেন। তুরাগ আর কিছু বলে না, এমনকি নতুন করে আর কিছু জানার কৌতূহলও দেখায় না। তার যতটুকু জানার প্রয়োজন ছিল, কিয়ামের কাছ থেকে সেই উত্তর সে পেয়ে গিয়েছে। কিয়ামের কাছ থেকে কোনো বিদায় নেয় না তুরাগ। সৌজন্যবোধ দেখানোর প্রয়োজনও বোধ করে না সে। পকেটে হাত গুজে ধীর পায়ে ব্রিজের ঢাল বেয়ে নিচের রাস্তার দিকে হেঁটে যায়। চৈতি সেজেছে ঠিক তুরাগের মনের মতো করে। পরনে টকটকে লাল শাড়ি, চোখে কাজল, হাতে রেশমি চুড়ির রিনঝিন শব্দ, আর দুপায়ে টকটকে লাল আলতার আভা। আলমারির আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে বারবার পরখ করে সে বসে আছে তুরাগের অপেক্ষায়। লোকটা কথা দিয়েছিল বিকেলে আসবে, কিন্তু বিকেল গড়িয়ে গোধূলি এলো, তারপর সন্ধ্যা নেমে চারিদিক অন্ধকার হয়ে এলো, তবুও মানুষটার দেখা নেই। চৈতির ভেতরে এবার রাগের পারদ চড়তে শুরু করে। দুপুর থেকে পেটে দানা পানি না দিয়ে সে অধীর আগ্রহে লোকটার জন্যই বসে আছে, অথচ তার কোনো পাত্তাই নেই। অভিমান আর বিরক্তি যখন তার ধৈর্যের বাঁধ ভেঙে দেওয়ার উপক্রম করছে, তখনই দরজায় কারোর উপস্থিতির শব্দ পাওয়া যায়। তুরাগ এসেছে। পরিশ্রান্ত শরীরে দরজার চৌকাঠে অ্যালান দিয়ে দাঁড়ায় সে, কিন্তু ঘরে ঢোকার আগেই তার নজর গিয়ে পড়ে সামনে বসে থাকা রক্ত জবার মতো রাঙা মেয়েটার ওপর। তুরাগ থমকে যায়। দরজায় হেলান দিয়ে দাঁড়িয়েই নিজের বুকে হাত রেখে মুখ দিয়ে একটা অদ্ভুত বিস্ময়ের শব্দ বের হয়, হায়। তুরাগের মুগ্ধ কণ্ঠস্বর শুনে চৈতির মনের জমাট বাঁধা রাগটা কর্পূরের মতো উড়ে যায়। আজ নয় সব ঝগড়া বিবাদ পাশে রেখে একটু ভালোবাসাবাসি করল। চৈতি আলতো করে মাথায় নতুন বউয়ের মতো লম্বা এক ঘোমটা টেনে দেয়। তারপর নুপুরের নিক্কণ তুলে গুটি গুটি পায় তুরাগের একদম সামনে গিয়ে দাঁড়ায়। লাজুক হেসে মাথা নিচু করে শুধায়, কেমন লাগছে আমাকে? তুরাগ মুগ্ধ চোখে তাকিয়ে থাকে কিছুক্ষণ। তারপর চৈতির থুতনিটা ধরে মুখটা একটু উঁচিয়ে ধরে, গাঢ় স্বরে বলে, একদম বউ বউ লাগছে। চৈতি দুষ্টুমি ভরা চোখে তুরাগের দিকে তাকিয়ে আবার প্রশ্ন করে, কার বউ বউ? তুরাগ এবার চৈতির চোখে চোখ রেখে উত্তর দেয়, তুরাগ শাহের বউ বউ। চৈতি ঠোঁট কামড়ে হেসে বলে, না, তুরাগ মাঝির বউ বউ লাগছে। চৈতির হাসি মুখ দেখে তুরাগের মনের সব ক্লান্তি নিমিষেই উধাও হয়ে যায়। সেও একগাল হেসে চৈতির হাতটা ধরে। ঘর থেকে বেরিয়ে আসার সময় হালকা চালে বলল, সন্ধ্যা হয়ে গেছে, তাড়াতাড়ি আসেন। কিন্তু তারা উঠোনে পা রাখতেই পেছন থেকে আলো বেগমের কড়া ডাক ভেসে এলো, কোথায় যাচ্ছিস তোরা এই অসময়? তুরাগ কিছুটা তারা দেখিয়ে উত্তর দিল, একটু বউ নিয়ে ঘুরে আসি দাদি, ঘরে বসে থাকতে থাকতে বেচারির দম বন্ধ হয়ে আসছে। ঘুরতে যাওয়ার কথা শুনে আলো বেগম মুহূর্তেই চটে গেলেন। এই গোধূলি লগ্নে গ্রামের পরিবেশ যে কতটা থমথমে আর ভয়ঙ্কর হতে পারে, তা তার চেয়ে ভালো আর কে জানে।
তিনি চোখে মুখে উদ্বেগ আর বিরক্তি ফুটিয়ে প্রায় ধমকের সুরে বললেন, আজ অমাবস্যার রাত, এই সন্ধ্যার পর কোথাও যাওয়া যাবে না। খবরদার, তোরা ঘরে যা। চৈতি ভাবলো দাদি হয়তো বেশি চিন্তা করছেন, তাই সে মিষ্টি করে হেসে আলো বেগমকে শান্ত করার চেষ্টা করলো। দাদি, কিচ্ছু হবে না, আমরা একদম কাছেই থাকবো আর খুব তাড়াতাড়ি ফিরে আসবো। আলো বেগম তাকে কথা শেষ করার সুযোগই দিলেন না। বেশ কঠোর গলায় বললেন, কাল যেখানে খুশি সেইখানে যাইস, কোনো মানা নাই, কিন্তু আজ রাতটা বড় ভারী। আমাবস্যার এই অন্ধকারে বের হওয়া মানা। কোনো কথা না, এখন ঘরে যা তোরা। আলো বেগমের এমন অনড় অবস্থান দেখে তুরাগ আর চৈতি একে অপরের দিকে তাকায়। গ্রামের বয়োজ্যেষ্ঠদের এই ধরনের অন্ধবিশ্বাস বা আগাম সতর্কতা তুরাগ কখনোই উপেক্ষা করতে পারে না, বিশেষ করে যখন তার নিজের সঙ্গেই ঘটে গেছে। চৈতির ঠোঁটের কোণে ঝুলে থাকা চওড়া হাসিটা নিমেষেই মিলিয়ে যায়। সে বড় আশা করে সেজেছিল তুরাগের সাথে এই প্রথম শরতের স্নিগ্ধ সন্ধ্যায় কোথাও ঘুরতে যাবে, কিন্তু দাদির এই আচমকা কড়াকড়িতে তার সব উৎসাহে জল ঢেলে দিয়েছে। তুরাগ চৈতির ফ্যাকাশে হয়ে যাওয়া মুখটার দিকে একবার তাকায়। তার নিজেরও খুব খারাপ লাগে, কিন্তু তার যে কিছু করার নেই।